প্রিয় দর্শক, জার্মানির বনে শুরু হয়েছে জাতিসংঘের গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন SB64। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন COP31 সম্মেলনের প্রস্তুতি হিসেবে এটিকে ধরা হচ্ছে। এই সম্মেলনে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রতিনিধিরাও অংশ নিয়েছেন। আজ আমাদের সাথে রয়েছেন প্রতিনিধি দলের অন্যতম সদস্য ডক্টর সাইমুম পারভেজ। আমরা ডক্টর সাইমুম পারভেজের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং জানতে চেয়েছি যে বাংলাদেশ এই COP31 সম্মেলনের প্রস্তুতির যে সম্মেলন, সেখানে আসলে কেমন ভূমিকা রাখছে এবং বাংলাদেশ নীতিগত বিষয়ে কতটুকু প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে, যাতে করে COP31 সম্মেলনে বাংলাদেশের যে বৈষয়িক অবস্থান সেটি ভালো করে তুলে ধরতে পারে। পৃথিবীর মধ্যেই সবচাইতে বড় যে পরিবেশ বিষয়ক সম্মেলন হয় সেটিকে আমরা কপ বলি। তো এইবারের কপ যে সম্মেলনটি সেটি তুরস্কে অনুষ্ঠিত হবে। কিন্তু প্রতি বছর কপের আগে যেটা হয়, প্রত্যেকটি দেশ যে নিজেদের মধ্যে দর কষাকষি হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, নেগোসিয়েশন হয়, সেইটার জন্য একটা লম্বা সময় ধরে প্রত্যেকটা দেশের প্রতিনিধিরা বসেন এবং সেটাকেই আমরা এসবি বলি, বা এখন যেটা SB64, সেখানে সেই নেগোসিয়েশনগুলোই বিভিন্ন দেশের এবং আন্তর্জাতিক সংগঠনের মধ্যে এই নেগোসিয়েশনগুলো আমরা করে থাকি। বাংলাদেশের যে প্রতিনিধি দল এসেছে সেটির একটা অংশ হিসাবে আমি এই ডেলিগেশনের অংশ হিসাবে আমি SB64-এ যোগ দিয়েছি এবং বিভিন্ন যে নেগোসিয়েশন আছে, সেশন আছে, সেগুলোতে পার্টিসিপেট করেছি, কথা বলেছি। এই ধরনের সেশনের পাশাপাশি আমরা বায়োলেটারাল সাইডলাইন মিটিংও আমরা করছি বিভিন্ন সংস্থার সাথে। আমরা তুরস্কের সাথে করেছি, আমরা যে মাইগ্রেশন যে বডি রয়েছে তাদের সাথে করেছি, UNFCCCর সাথে করেছি, আমাদের নিউজিল্যান্ডের সাথে আমাদের সংলাপ হচ্ছে, এরকম সাউথ এশিয়ার বিভিন্ন দেশের সাথে হচ্ছে। তো এইভাবে আমরা বিভিন্ন দেশের সাথে একটা বায়োল্যাটারাল সংলাপও কিন্তু আমরা করছি। এবং আমাদের যে মূল চাওয়া সেটি হচ্ছে বাংলাদেশে যে ক্লাইমেট চেঞ্জ সংক্রান্ত যে বিরূপ প্রতিক্রিয়া, সেই বিরূপ প্রতিক্রিয়ার জন্য যতটা সম্ভব আমরা এটাকে কিভাবে মিটিগেট করতে পারি, আমরা কিভাবে অ্যাডাপ্টেশন পলিসিকে আমরা গ্রহণ করতে পারি, সেটা নিয়ে আলোচনা করা। এবং আরেকটি জিনিস আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদিও বাংলাদেশ একটি ভিকটিম কান্ট্রি গ্লোবাল ওয়ার্মিংয়ের এবং ক্লাইমেট চেঞ্জের জন্য, কিন্তু বাংলাদেশ কিন্তু খুব বেশি কার্বন ইমিট করে না বা পলিউশন করে না। বরং অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালাইজড যে দেশগুলো রয়েছে, ডেভেলপড যে দেশগুলো রয়েছে, তাদের কার্বন ইমিশনের কারণে সেটার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের উপরে পড়ছে। যে কারণে আমরা ভিকটিম কান্ট্রি হিসাবে বারবার আমরা যে কথাটি বলার চেষ্টা করছি যে আমরা লোনের চাইতে আমরা গ্র্যান্ড বেসড যে সলিউশন সেটার দিকে আমরা আমরা আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে, যে কারণে আমরা প্রচুর পরিমাণে ক্লাইমেট সংক্রান্ত যে গ্র্যান্ট বা ফান্ড সেগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য আমরা নেগোসিয়েশন করছি। থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্নটির উত্তর আসলে অনেকখানি আপনি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন, যে এই কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে যে গ্লোবালি যে ম্যান্ডেট, এবং সেক্ষেত্রে নতুন একটি টার্মস অ্যাড হয়েছে, জাস্ট ট্রানজিশন, মানে কর্মীদের ন্যায্য রূপান্তরের কথা বলা হচ্ছে। সো এই ব্যাপারে বাংলাদেশের মতো উন্নয়নশীল যে দেশগুলো আছে তাদের অবস্থানটা আসলে কেমন, তারা আসলে কতটুকু বেনিফিটেড হবে এখান থেকে? আমরা দেখছি যে বাংলাদেশের অর্থনীতিতে এবং যেগুলো দ্রুত বর্ধমান অর্থনীতি যেগুলো রয়েছে, সেইগুলোতে আমরা যখন ক্লাইমেট চেঞ্জ বা গ্রিন ইকোনমি আমরা যখন করতে চাচ্ছি, গ্রিন টেকনোলজি যখন আমরা নিতে চাচ্ছি, সেটার কিন্তু একটা প্রভাব অর্থনীতিতে এসে পড়ে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে বর্তমানে যেমন ফসিল ফুয়েলকে আমরা রিপ্লেস যখন আমরা করতে চাইবো রিনিউয়েবল এনার্জি দিয়ে, এই যে ট্রানজিশনটা, সেই ট্রানজিশনটার একটা খরচ রয়েছে। তো এই খরচটা কারা দিবে? এটা কিভাবে হবে? এটা যারা উন্নত দেশ, অলরেডি যারা ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ, তাদের তো একটা অর্থনীতি রয়েছে এই ট্রানজিশনটা করার জন্য। কিন্তু আমাদের মতো দেশ, যেটা বাংলাদেশের মতো যেগুলো দেশ, তাদের এই ট্রানজিশনটা যাতে জাস্ট হয় সেটা নিয়ে কিন্তু একটা আমাদের আলোচনা চলছে। এবং সেটার জন্য আমরা রিসোর্সের কিভাবে আমরা সংকুলান করতে পারি বা সংগ্রহ করতে পারি, এবং সেটার সাথে সাথে নলেজ আমরা কিভাবে ট্রান্সফার করতে পারি, আমরা টেকনোলজি কিভাবে ট্রান্সফার করতে পারি, এবং নলেজ, টেকনোলজি এবং রিসোর্স ট্রান্সফারের মাধ্যমে আমরা কিভাবে একটি সঠিক জাস্ট ট্রান্সফার আমরা নিশ্চিত করতে পারি, সেটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। আরেকটি বিষয় একটু বলে রাখা দরকার, যে এই ধরনের নেগোসিয়েশনে কিন্তু পার্টি বা প্রত্যেকটা যে কান্ট্রি, তারা যেমন আলাদা আলাদাভাবে নেগোশিয়েট করে, তেমন বেশিরভাগ ক্ষেত্রে গ্রুপ নেগোসিয়েশন হয়।
অর্থাৎ আমরা যেরকম কিসের মেম্বার, আমরা G77 মেম্বার, আমরা এলডিসির মেম্বার, আমরা আবার সাউথ এশিয়ার কয়েকটি গ্রুপের মেম্বার, এভাবে বিভিন্ন গ্রুপ ওয়াইজও আমরা কিন্তু নেগোশিয়েট করছি যাতে আমরা উন্নত দেশগুলোর ওপরে বা শিল্পোন্নত যে দেশ সেগুলোর ওপরে একটি চাপ প্রয়োগ করতে পারি এবং সঠিকভাবে আমরা জাস্ট ট্রানজিশন সহ অন্যান্য যে ক্লাইমেটের বিষয়গুলো রয়েছে সেটি আমাদের দেশে আমরা নিয়ে আসতে পারি। আমার শেষ প্রশ্ন আসলে মূলত এটি যেহেতু COP31-এর একটি প্রস্তুতি সম্মেলন, সেক্ষেত্রে বাংলাদেশ নীতিগতভাবে কতটা প্রস্তুত COP31 যে সম্মেলন হবে সেখানে বাংলাদেশের দাবিগুলো আদায়ের জন্য আসলে কতটুকু প্রস্তুত? বাংলাদেশ আসলে COP31-এর আগেই বিশেষ করে বিএনপি সরকার তাদের ইলেকশন ম্যানিফেস্টোতে এটা ক্লিয়ারলি তারা কিন্তু এনভায়রনমেন্টকে একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে। আপনি যদি ইলেকশন ম্যানিফেস্টো ঠিকমতো পড়ে আমরা যদি দেখি তাহলে আমরা খেয়াল করব যে সেখানে কিন্তু আমরা 2060-র মধ্যে আমরা নেট জিরো করার কথা বলছি। আমরা ইমিশন আমরা বলছি যে 2030-র মধ্যে আমরা রিনিউয়েবল এনার্জি 30%-এর দিকে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং এই বাজেটও আপনার রিফ্লেকশন আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা সোলার পাওয়ার এবং অন্যান্য যে রিনিউয়েবল এনার্জি রয়েছে তাদের উপরে আমরা ট্যাক্স কমিয়ে দিচ্ছি এবং সেগুলোকে আমরা উৎসাহিত করছি। এবং আমাদের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রাম রয়েছে, আমাদের এই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের প্রোগ্রাম, আমাদের 20,000 কিলোমিটার নদী পুনরুদ্ধার এবং খাল খননের প্রোগ্রাম, আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রোগ্রাম ইত্যাদি প্রত্যেকটাই কিন্তু বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ বিষয়ক যে সম্মেলনগুলো এবং তাদের যে থিমগুলো সেগুলোর সাথে মিলে যায়। COP31 যে তুরস্কে হচ্ছে সেখানেও কিন্তু আমরা এই আলোচনায় আমরা দেখেছি যে তাদের যে দাবি, তাদের যে থিম, সেটার সাথে আমাদের যে ইলেকশনের থিম এবং আমাদের যে বক্তব্য বিএনপি সরকারের যে আমরা পরিবেশ রক্ষায় আমরা কী করব সেগুলোর একটা অ্যালাইনমেন্ট কিন্তু আমরা খেয়াল করতে পারছি। তো যে কারণে আমি মনে করি যে পরিবেশ রক্ষার বিষয়ে বিএনপি সরকার এবং তারেক রহমানের সরকার একটি গুরুত্বপূর্ণ পজিশন নিয়েছে এবং তারা সঠিক পথে রয়েছে এবং আমরা সবাই মিলে জনগণ এবং যারা বেসরকারি সংস্থা এবং সরকারি যে বিভিন্ন সংগঠন এই সবাই মিলে আমরা পরিবেশ রক্ষায় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্লোবাল যে বিভিন্ন ক্যাম্পেইন রয়েছে সেগুলোর সাথে আমরা একজোট হয়ে আমরা এই ক্লাইমেট চেঞ্জ বিষয়ক আমরা পদক্ষেপগুলো নিতে পারবো। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ শুনছিলেন জার্মানির বন থেকে SB64 জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর জলবায়ু বিষয়ক উপদেষ্টা ডক্টর সাইমুম পারভেজের বক্তব্য। এই বিষয়ে নীতি নির্ধারণী আলোচনা থেকে বাংলাদেশ কতটুকু সুবিধা আদায় করতে পারবে COP31 সম্মেলনে সেটি এখন দেখার বিষয়। জার্মানির বন থেকে রায়হান জিলানি, RTV।